একনেকে ৭,০০০ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন। সরকার গণমাধ্যমের সহযোগী অংশীদার হতে চায়, মন্তব্য তথ্যমন্ত্রীর। এবং আরও ১০ জেলা রেল যোগাযোগের আওতায় আসছে, জানালেন রেলমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ৭,০০৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ব্যয় হবে ৪,৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ হিসেবে যোগ হবে ২,৪৬৭ কোটি ২৬ লাখ টাকা। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। সভায় মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ৩টি এবং সংশোধিত 2টি প্রকল্প রয়েছে। বর্তমান সরকার গণমাধ্যমের সহযোগী অংশীদার হতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, মূলধারার বাইরে বর্তমানের সিটিজেন জার্নালিজম নিয়ে নীতিমালা তৈরির প্রয়োজনীয়তা রয়েছে। যেসব সিটিজেন জার্নালিজম সংস্থা নিজেদের শিল্প প্রতিষ্ঠান হিসেবে দাবি করে, তাদের সরকারের শিল্প প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী চালাতে হবে বলেও জানান তিনি। গণমাধ্যমের ভূমিকা কিন্তু কোনো ক্ষুদ্র গোষ্ঠী, কোনো ব্যক্তি অথবা আমাদের ডেমোগ্রাফির কোনো পকেটের জন্য না। গণমাধ্যমের ভূমিকা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের দেশের সমস্ত জনগোষ্ঠীর জন্য। অতএব এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় বা মন্ত্রী অতি ক্ষুদ্র একটি অংশীদার। এবং অবশ্যই আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে যাতে একটা সঠিক পরামর্শের জায়গা থাকে এবং নিয়মিত যাতে পাওয়া যায়, সেই ব্যাপারে মাননীয় আজকের প্রধান অতিথিকে মাননীয় মহাসচিবকে, আমার শ্রদ্ধাভাজন নেতাকে অনুরোধ করব অনতি বিলম্বেই তিনিও যেন এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ। জানান, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে সবসময় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে আমরা যখন একটা স্বাধীনতা পেয়েছি কিছুটা, যে আমরা এখন একটু অন্তত সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এবং আমরা এখন পর্যন্ত যেটা লক্ষ্য করছি যে বর্তমান সরকার এই সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য কমিটেড আছে এবং তারা কাজ করছে। সে বিষয়ে আমাদের তথ্যমন্ত্রী সেই কথাগুলো বলেছেন। দিল্লি বিমানবন্দরে 2 ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা জানান। দিল্লিতে হেনস্থা নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সেখানে আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। সরকারের একজন প্রতিনিধি হিসেবে আমার সঙ্গে যা হয়েছে তার প্রতিবাদ হিসেবে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছে। উপদেষ্টা বলেন, ভারত এই ঘটনায় সতর্ক হবে, তবে ঘটনাটি দুদেশের সম্পর্কে প্রভাব ফেলবে না। এই সময় তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এটি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সাফল্য বলেও উল্লেখ করেন তিনি। আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সাথে ওখানে যা হয়েছে আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনারা মিডিয়াতে দেখেছেন, একটা পর্যায়ে তারা খুবই চেষ্টা করেছেন আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটা অংশগ্রহণ করি, কিন্তু আমি সেটা আর করিনি। কারণ আমার মনে হয়েছে, আবারও বলছি, এটা আমি ব্যক্তি হিসেবে মনে করেছি তা না, আমি মনে করেছি এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার।
দেশে আরও 10টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বর্তমানে দেশের 49টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে। সরকারের লক্ষ্য 64টি জেলাকেই রেল নেটওয়ার্কের আওতায় আনা। এই লক্ষ্যে নতুন রেল লাইন নির্মাণ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সময় রেল সেবাবিহীন জেলাগুলোর মধ্যে মানিকগঞ্জকে অগ্রাধিকার দিয়ে ঢাকা মানিকগঞ্জ কমিউটার ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, ঢাকা কুমিল্লা কর্ড লাইন নির্মাণ এবং টঙ্গী আখাউড়া ও লাকসাম সিলেট অংশে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি আখাউড়া সিলেট ও সিরাজগঞ্জ বগুড়া রেল প্রকল্পের কাজও এগিয়ে চলছে। এই মুহূর্তে বাংলাদেশে 49টি জেলা আপনার রেল যোগাযোগের সাথে যুক্ত আছে। তো আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল 64টি জেলাকেই আমরা রেল যোগাযোগের সাথে যুক্ত করতে চাই। সেই লক্ষ্যে নতুন আরও 10টি জেলাকে কিভাবে রেল সংযোগ বা রেল যোগাযোগ বা রেল সেবা নিশ্চিত করা যায় সে ব্যাপারে রেল লাইন এবং তার সার্ভিস প্রসারিত করবার জন্য প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে এবং সেটা বাস্তবায়ন করবার জন্য একটা প্রেজেন্টেশন আগামী দিনের সম্ভাব্য প্রেজেন্টেশন, সম্ভাব্য আপনার রেল লাইন এটা আমরা উপস্থাপন করেছি। তার মানে আরও 10টা জেলা যুক্ত করতে আমরা চাইব। আমরা বর্তমান সরকার চাচ্ছে এবং চাইবে এবং তা বাস্তবায়ন করবার জন্য প্রকল্প গ্রহণ করবে। জাটকা ও মাইলি সংরক্ষণে সরকারের চলমান কার্যক্রম আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে রাজধানীর মৎস্য ভবনে আয়োজিত কর্মশালায় তিনি কথা বলেন। মুন্সিগঞ্জ সহ 7টি স্থানে জাল তৈরি করা হয় উল্লেখ করে কারেন্ট জাল তৈরি বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন যে 2 মাস ইলিশ ধরা বন্ধ থাকে তখন প্রায় 40,000 জেলের জীবিকা নিশ্চিতে সরকার বিভিন্ন সহায়তামূলক উদ্যোগ নিয়েছে। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আকিজ মনোয়ারা ট্রাস্টের ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার আকিজ হাউসে আকিজ মনোয়ারা ট্রাস্টের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় আকিজ ভেঞ্চার গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাজমিন সুলতানা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি ও আকিজ মনোয়ারা ট্রাস্ট এবং আকিজ ভেঞ্চার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজকরা স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিটি জেলায় একটি করে খামার তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। মঙ্গলবার সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের ছাগল গবেষণাগার পরিদর্শন শেষে তিনি বলেন, গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্ল্যাক বেঙ্গল ছাগলের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। মন্ত্রী জানান, ছাগলের কৃত্রিম প্রজনন, সহজ শর্তে ঋণ ও খামার সম্প্রসারণের মাধ্যমে এই খাতকে এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে মহিষের প্রজনন উন্নয়নেও নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। পরে তিনি প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা ও বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন করেন। মহিষের আমাদের নিজস্ব একটা জাত আছে, ওই জাতের এই ওয়েদারের জন্য সুইটেবল, কিন্তু দিন দিন এটার কি বলবো বিলুপ্তির দিকে যাচ্ছে। সো আমরা বিভিন্ন জাতের সাথে মিক্স করে কিভাবে আরও উন্নতি করা যায় এই জাতের। আমরা চাই বাংলাদেশে বেশ কিছু চর অঞ্চল আছে, ওগুলিতে আমরা মহিষের জন্য সবচাইতে সুইটেবল ওই জায়গাগুলি, ওইখানে আমরা মহিষের চাষকে আরো বাড়াতে চাই। এই মুহূর্তে চলছে, কিন্তু আরো উন্নত জাত করতে চাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রকুনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ঠেলে পাঠানো এক নারীকে সহায়তার অভিযোগে 7 বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার রাতে 4 জনকে বিজিবি ও 3 জনকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির 16 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম ও গোমস্তাগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম।
বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সোমবার রাতে রকুনপুর সীমান্তে নদীপথে এক নারীকে ঠেলে পাঠানোর চেষ্টা করেন বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের আওতায় ওয়াদা ক্যাম্পের সদস্যরা। এক পর্যায়ে বিজিবি তা প্রতিহত করে দেয়। টাকার বিনিময়ে নারীকে নৌকায় বাংলাদেশে প্রবেশে সহায়তা করেন ৭ বাংলাদেশি। তারা সবাই রকুনপুর সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দা। কিশোরগঞ্জের মিঠামইনে যাত্রীবাহী নৌকায় ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সাভার, কামরাঙ্গীরচর ও মিঠামইনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গত ৭ জুন সন্ধ্যায় মিঠামইন থেকে করিমগঞ্জগামী একটি নৌকায় মুখোশধারী ডাকাতরা হামলা চালিয়ে যাত্রীদের মোবাইল ফোন ও মালামাল লুট করে। পরে তদন্তে গ্রেফতার করা হয় জুলহাস উদ্দিন, ইছানুল হক ওরফে এহসানুল হক ফকির এবং রুবেল মিয়াকে। তাদের কাছ থেকে উদ্ধার হয় লুণ্ঠিত মোবাইল ফোন, ডাকাতিতে ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা ও দেশীয় অস্ত্র। পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এবারে পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। নরওয়ে ক্রাউন প্রিন্সেস মেটে মারিতের ছেলে মারিয়ার্সবর্গ হোয়াইবি 2টি ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে 4 বছরের কারাদণ্ড পেয়েছেন। ওজলো জেলা আদালতের 3 বিচারকের বেঞ্চ 4টি ধর্ষণের অভিযোগের মধ্যে 2টি প্রমাণিত বলে রায় দেন। এছাড়া নির্যাতন, হুমকি ও মাদক সংক্রান্ত অপরাধ সহ মোট 34টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন 29 বছর বয়সী হোয়াইবি। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। অসুস্থতার কারণে ভিডিও লিঙ্কের মাধ্যমে শুনানিতে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। হোয়াইবি নরওয়ে রাজপরিবারের আনুষ্ঠানিক সদস্য নন এবং কোনো রাজকীয় দায়িত্বও পালন করেন না। তবে মামলাটি দেশটির রাজপরিবারে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আদালত তার মুক্তির আবেদনও নাকচ করেছে। 6 নারীর অভিযোগের ভিত্তিতে চলা এই মামলায় 2 ঘটনায় ধর্ষণের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে আদালত। ইরানকে স্বাভাবিক দেশের মতো আচরণ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন, নির্দিষ্ট শর্ত পূরণ করলে তেহরানের সঙ্গে সমঝোতা এগিয়ে নেওয়া সম্ভব। সিবিএস নিউজে দেয়া সাক্ষাৎকারে ভেন্স জানান, ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ত্যাগ, সন্ত্রাসী সংগঠনে অর্থায়ন বন্ধ এবং পারমাণবিক অস্ত্র না তৈরির দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি দিতে হবে। তিনি বলেন, শর্তগুলো মানলে ইরান ধীরে ধীরে আন্তর্জাতিক সুবিধা ও বিনিয়োগের সুযোগ পেতে পারে। ভেন্সের দাবি, বর্তমান পরিস্থিতি 2015 সালের পারমাণবিক চুক্তির মতো নয়। যুক্তরাষ্ট্র চায় ইরানের পারমাণবিক সক্ষমতা পুনর্গঠনের পথ বন্ধ করে একটি নতুন সমঝোতা পৌঁছাতে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-20 মিশন শুরু করেছে বাংলাদেশ। বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে 2 দল। তবে ম্যাচের আগে ইনজুরির শঙ্কায় রয়েছেন অধিনায়ক লিটন দাস, আর ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। এই পরিস্থিতিতে ব্যাকআপ হিসেবে দলে ডাকা হয়েছে অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকারকে। চোট ও অসুস্থতার ধাক্কা থাকলেও ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশ। অন্যদিকে ওয়ানডে সিরিজ হারার হতাশা কাটিয়ে টি-20তে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অস্ট্রেলিয়ার। সব মিলিয়ে চট্টগ্রামের ক্রিকেট প্রেমীদের অপেক্ষায় আরেকটি উত্তেজনাপূর্ণ বাংলাদেশ অস্ট্রেলিয়া দ্বৈরথ। বিশ্বকাপ 2026-এর গ্রুপ আই এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও আফ্রিকার শক্তিশালী দল সেনেগাল। মঙ্গলবার দিবাগত রাত 1টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে হবে ম্যাচটি। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফ্রান্সের লক্ষ্য জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা। দলের আক্রমণ ভাগে থাকছেন কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে ও মাইকেল অলিসের মতো তারকারা। অন্যদিকে সেনেগালও আত্মবিশ্বাসী। বাছাই পর্বে অপরাজিত থাকা দলটির অন্যতম ভরসা অধিনায়ক সাদিও মানে। ইউরোপের শীর্ষ লিগে খেলা একাধিক ফুটবলার নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে আফ্রিকার দলটি। ফ্রান্স সেনেগাল লড়াই ফিরে আসছে 2002 বিশ্বকাপের স্মৃতি। সেবার উদ্বোধনী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বড় চমক দেখিয়েছিল সেনেগাল। গ্রুপ পর্বে নকআউটের পথ সহজ করতে 2 দলের কাছে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। কাগজে ফ্রান্স এগিয়ে থাকলেও সেনেগালকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
একনেকে 7,000 কোটি টাকার 5 প্রকল্প অনুমোদন। সরকার গণমাধ্যমের সহযোগী অংশীদার হতে চায়, মন্তব্য তথ্যমন্ত্রীর। এবং আরও 10 জেলা রেল যোগাযোগের আওতায় আসছে জানালেন রেলমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।